সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, পেশা যদিও চিকিৎসক। তো জানি আমি কিভাবে আপনি এই রাজনীতিকে চিকিৎসায় যেটা বলা হয় যে আপনি মানে কি করবেন, কাটাছাড়া করবেন। তো আজকের বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনায় আসবো। এরপরে আছেন আমাদের সঙ্গে ব্যারিস্টার সামিরা চৌধুরী। সামিরা চৌধুরী এই প্রথম এলেন আমাদের সঙ্গে। সামিরা চৌধুরী আরেকটা পরিচয় আছে, প্রয়াত হারিস চৌধুরীর একমাত্র মেয়ে, বিলেতে থাকেন, আইন পেশা হচ্ছে তার মূল পেশা। তো স্বাগত জানাচ্ছি সামিরা। ধন্যবাদ। সায়ন্ত সাখাওয়াত, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে যত কথা, নির্বাচন নিয়েই কিন্তু 15 বছর কেটে গেছে, এখন আবার নতুন যাত্রা, নতুন প্রেক্ষাপট। সরকার বলছে না, সরকার না, বিএনপি বলছে দ্রুত নির্বাচন। জামাতের বক্তব্য স্পষ্ট, কখনো যৌক্তিক সময়ে, কখনো সংস্কার শেষ হোক তারপরে নির্বাচন। আবার সরকারের যারা মানে প্রতিনিধি, তারা বলছেন যে এত মানুষ মারা যায়নি, শহীদ হয়নি একটি মাত্র নির্বাচনের জন্য, আর এখানে তো দৃশ্যপটে আওয়ামী লীগ নেই। এই অবস্থায় আপনি কীভাবে দেখেন? যে অনুষ্ঠানের শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে সহ আলোচক আছেন সামিরা চৌধুরী, তার প্রতি শুভেচ্ছা রইল এবং যারা শুনছেন। আর আমি প্রয়াত হারিস চৌধুরী, যেটা আপনি পরিচয় দিলেন, তার প্রতি শ্রদ্ধা জানাই, যাকে আমরা হারিস ভাই বলে ডাকতাম এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো পরিবর্তিত পরিস্থিতিতে তিনি যেরকম এক জীবনযাপন করে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন, এইটা বাংলাদেশের যে অসুস্থ রাজনীতি, সেই রাজনীতিরই বলি, এটা বলতে হবে। তা না হলে হারিস চৌধুরীর মতো একজন মানুষকে কেন এতদিন আত্মগোপনে থাকতে হবে? তিনি স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেন পেলেন না? বা যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, সেটা রাষ্ট্র আইনে বিচার হতে পারতো, বা তারও উচিত ছিল সেটা ফেস করা। হয়তো সেই সাহস পাননি যে ফ্যাসিবাদের কালে তিনি ন্যায় বিচার পাবেন না। যদি বাংলাদেশে সত্যিকারের আইনের শাসন থাকতো, তাহলে হারিস চৌধুরীর নামে যে অভিযোগগুলি এসেছিল সেটা যদি সত্যি হয়, তাহলে আইনানুগ বিচার হতো, মিথ্যা হলে তিনি তা থেকে মুক্তি মিলত এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন। এর দ্বারা প্রমাণ হয় যে বাংলাদেশে আসলে যখন যারা ক্ষমতায় থাকে, তারা এতটাই পাওয়ার এক্সারসাইজ করে এবং এতটাই তারা দুর্দমনী হয়ে ওঠে যে বিরোধী দলের যারা থাকে তারা ভীত সন্ত্রস্ত থাকে। ফলে এটা কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ না। এখন এই আপনি যেটা বললেন যে নির্বাচনের কথা, নির্বাচন নিয়ে এখন 16 বছর ছিল তা না, আসলে বাংলাদেশে 53 বছর ধরেই ঘুরে ফিরে আমাদের বড় বড় পট পরিবর্তন, সংঘর্ষ, অভ্যুত্থান যা কিছুই ঘটছে, সবগুলোই কিন্তু গণতন্ত্র বা নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে। এমনকি 1971 সালে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়ে একটা দেশ পেলাম, তার মূলেও ছিল 70-এর নির্বাচনের রায় না মানা। রায় মেনে শেখ মুজিবকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে মুক্তিযুদ্ধই হয় না। তারপরে 75-এর যে ঘটনা ঘটলো, সেখানেও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল করা এবং 4টি পত্রিকা সরকারি মালিকানায় রেখে বাকিটা বন্ধ করা, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা, সিরাজ শিকদারকে সরবরাহ পার্টির প্রধান নেতা, তাকে হত্যা করা সহ নানাবিধ ঘটনা, সেটা গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী এবং ভোটের অধিকার বিরোধী ছিল। তার পরিণতিটা ভালো হলো না। এরপর 86, 88, 90-এর গণ অভ্যুত্থান, এরপরে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন, সেটাও কিন্তু এই ভোটের অধিকারকে কেন্দ্র করে। পরবর্তীতে 1/11-এর আগে যে ঘটনা, 1/11-এর সময় এলো সেটা, এবং তারপরে 16 বছর তো এখন আমাদের এই প্রজন্ম তাদের সামনে ঘটেছে। আমি পুরনো এই কটা মনে করিয়ে দিলাম, নতুন প্রজন্মের যারা জানেন না তারা যদি এই বিষয়ে একটু পড়াশোনা করার আগ্রহ তৈরি, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু ভোটের অধিকার, গণতন্ত্র। সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র বারবার পদদলিত হয়েছে। এই 16 বছর হয়েছে সবচেয়ে বেশি, কারণ বিনা ভোট, রাতের ভোট, আমিডামি ভোট, এই করে গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা
সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ আত্মমর্যাদা নিয়ে চলবার যে অধিকার সব কিছু ভুলুণ্ঠিত করেছিল ফ্যাসিবাদ সরকার। এখন 16 বছর ধরে যে আন্দোলনটা হয়েছিল, রাজনৈতিক দলগুলি যেগুলি করেছে, বা আমরা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলেও আমরা লিখে বলে যে মুভমেন্টটা চালিয়েছি, কেন চালিয়েছিলাম? ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনি একটা পত্রিকার দায়িত্ব নিয়েও চালাতে পারেননি ঠিকভাবে, নির্ভয়ে। আপনাকে কত রকমের মানে বৈপরীত্য অতিক্রম করে করে, স্ট্রাগল করে করে এইভাবে থাকতে হয়েছে। আপনার তো এই স্ট্রেস নেওয়ার কথা ছিল না, নিতে হলো কেন? এই ভোটের অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লিখেছেন, বলেছেন, পত্রিকা চালাতে গেছেন বলে। তাহলে 16 বছর ধরে যদি এই আন্দোলনটা না চলতো ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাহলে তো এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়তো না। এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হলো, এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু এইটা যেভাবেই দেখুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর কৃতিত্ব বহুলাংশের ছাত্র জনতার, বিশেষ করে নেতৃত্ব দানকারী ছাত্ররা সবাইকে মাঠে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল তাদের সাহস দিয়ে, তাদের ডেডিকেশন দিয়ে। ফলে অবশ্যই এটার কৃতিত্ব সর্বাগ্রে তাদের। কিন্তু তাদের হঠাৎ করে এরকম ডাক দিলেই সবাই মাঠে ঝাঁপিয়ে পড়বে, সেটা তো হতো না যদি 16 বছর ধরে এই মাঠটা এইভাবে তৈরি না হতো, এবং সরকারের বিরুদ্ধে মানুষের রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলি যদি মানুষের মনে এইভাবে জেগে না উঠতো, না থাকতো। তাহলে ওই 16 বছর ধরে ওই কাজটা করেছে কারা? রাজনৈতিক দলগুলো করেছে, যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলেছে, লিখেছে, মুভমেন্ট করেছে, আন্দোলন করেছে, তার পেছনেও কিন্তু ছিল ওই ভোটের অধিকারটা। ফলে এই সরকার যে এখন আসছে, সেইখানে একটি অরাজনৈতিক সরকার, তাদেরকেই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে এবং তাদেরই সব সংস্কার করে দিতে হবে, এটাও বাস্তবসম্মত নয়। এই যে দেখুন, এখন সংস্কারের যে কথাটা হচ্ছে, সংস্কারের বিষয় এটা সত্য যে বাংলাদেশে যখন বিরোধী দলে যারা থাকে তারা বেশি বেশি মানবাধিকারের পক্ষে কথা বলে, বেশি বেশি গণতন্ত্রের পক্ষে কথা বলে, বেশি বেশি সংস্কারের কথা বলে। ক্ষমতায় গেলে আবার এর অনেকটা ভুলেও যায়, সেই নজির সব দলের কম বেশি আছে। কিন্তু তারপরও এটা মানতে হবে, 2016 সালে ভিশন 2030 নামে বেগম খালেদা জিয়া যে প্রকাশনা করেছেন, সেটার মধ্যে সংস্কারের অনেক উপাদান আছে। পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সমমনা ডান বাম অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে যে 31 দফা দিয়েছেন, তার মধ্যে সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে। আমি মনে করি ওর 1/3 বাস্তবায়ন হলে দেশ পাল্টে যাবে। এখন যারা সংস্কারের কথা বলছেন, নানান কমিশন হয়ে কথা বলছেন, তারা পারলে দেখান তো 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ভিশন 2030 বা ওই 31 দফার মধ্যে নাই, বা জামায়াত ইসলামী যে সংস্কারের যে দফা দিয়েছে তার মধ্যে নাই। তার মানে সবার আকাঙ্ক্ষা তাইলে এক। সেই আকাঙ্ক্ষাগুলো এখন কথা হচ্ছে বাস্তবায়ন কারা করবে? বাস্তবায়ন করবে হচ্ছে রাজনৈতিক দলগুলো। তো অবশ্যই চাইবে, এটা তাদের ন্যায়সঙ্গত চাওয়া, যে আমরা প্রস্তাবনা করেছি এবং আমরা ক্ষমতায় গেলে অবশ্যই এটা বাস্তবায়ন করব। আবার এটাও সত্য, যেহেতু রাজনৈতিক দলগুলোর উপর একটা অনাস্থা মানুষের আছে, ক্ষমতায় গেলে তারা আগের কথা ভুলে যায়, সুতরাং সবই তারা করবে, কিছু কিছু অন্তত হোক এই আমলে, যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই জন্য টার্গেট থাকবে একটা সুষ্ঠু নির্বাচন, মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া, যাতে মানুষ প্রতিবাদ করতে পারে ওই অধিকার প্রয়োগের মাধ্যমে। মানুষ যাতে চাইলে, আমি শেষ করছি মতি ভাই, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, সেই বাক স্বাধীনতাটা যাতে পায়, সভা সমাবেশ করার অধিকারটা পায়। তাহলে এই ভোটের অধিকার এবং বাক ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যেটুকু সংস্কার দরকার, এই সরকার যদি সেটুকু করে ভালোই ভালোই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, সেটা এই সরকারের জন্য ভালো হবে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। এবার আসি ব্যারিস্টার সামিরা চৌধুরী, আসলে সংকটটা আসলে কোথায়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ মতি স্যার আমাকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। সমস্যাটা আসলে আস্থাহীনতা। এটাই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে, আমাদের সব রাজনীতি ভুলে একটা রাজনীতি করতে হবে, আস্থা অর্জনের রাজনীতি। এখন যেটা এখন বলা হচ্ছে যে, অবশ্যই সবার আগে আমি মাই কন্ডোলেন্সেস টু দ্য পিপল হু অ্যাকচুয়ালি লস্ট দেয়ার লাইভস। এই যে জুলাইয়ের অভ্যুত্থানে এতগুলো জীবন গেল, এখন ফ্যাসিস্টের যে জাতাকলে আমাদের দেশটা ছিল, সেই জাতাকলে যে জীবনগুলো গিয়েছে, তার মধ্যে আমার বাবার জীবনটাও একটা। সো আমি তো বাবা হারিয়েছি,
অনেকগুলো সন্তানের মতো। এই ফ্যাসিজমের শিকার আমার বাবা। তো আমার মনে হয় সেজন্য আমার একটা অধিকার আছে বলার যে এই যে আজকে আমরা এই যে অবস্থাতে এসেছি সেটা এখন এটা তো একটা বিরাট অর্জন। এখন এসে কেন আমাদের আবার আর্গুমেন্টে যেতে হচ্ছে যে কোনটা সঠিক কোনটা নয়? আমরা তো একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছিলাম। তো এখন এতগুলো 2000 মানুষ জীবন দেয়নি শুধুমাত্র একটা ইলেকশনের জন্য, এটা মনে খুব একটা নাইভ কথা। হ্যাঁ, এটা এভাবে বলা যায় না, কারণ ইলেকশন কথাটাকে এত ম্যালাইন করে দেখা যায় না। ইলেকশন মানে হচ্ছে রিফ্লেকশন অফ পিপলস চয়েস। সো হোয়াট আর ইউ সেইং, ডু ইউ সাজেস্ট যে এতগুলো মানুষ জীবন দেয়নি, মানুষের রিফ্লেকশন হবে তাদের ওপিনিয়নের, সেটার জন্য মানে আসলে ইট ডাজন্ট মেক সেন্স। হ্যাঁ, একদমই এটা বোঝা যায় না এভাবে করে বললে যে ইলেকশনটাকে এত ছোট করে দেখার সুযোগ নেই। এটা এখন আপনি আমাকে সেটা এই কথাটার উত্তর দিন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কতগুলো জীবন গিয়েছে, তাহলে ভোটাধিকার জন্য কত, মানে অধিকার প্রতিষ্ঠা করার জন্য কতগুলো জীবন গিয়েছে। আমরা এখন সেই হিসাব করতে বসবো? দরকার নেই। এখন সবাই মিলে যেটা সঠিক সেটা করতে হবে। এখন এরকম রাজনীতিবিদদের মতো কথা বললে হবে না। হ্যাঁ, এই যে একটা বয়ান, এটা একটা রাজনীতিবিদের বয়ান, একটা খণ্ডকালীন সরকার, আমি এটাকে বলি, সরকারের কোনো উপদেষ্টাদের মুখ থেকে যারা রাজনৈতিক নন এখনো, যতটুকু আমি জানি, এর ধরনের রাজনৈতিক বয়ান এটা তৈরির পেছনে কি কাজ করছে, নেপথ্যে কি কাজ করছে আমরা জানি না। আমার মনে হচ্ছে এটা সঠিক না, এটা খুব নাইভ, এটা খুবই ইনোসেন্ট টাইপের কথাবার্তা। তো এখন আস্থা অর্জনের জায়গায় আসি। আস্থাটা কেন অর্জিত হচ্ছে না? আমাদের প্রশাসনের উপর আস্থা আছে কারো? রাজনৈতিক দলগুলোর উপর নয় আস্থা নেই, প্রশাসনের উপর কারো আস্থা আছে? পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা আছে? সেটা তো অনেক বছর ধরে কষ্ট করে করে মনে হচ্ছে যে ধ্বংস করা হয়েছে, গত 15 বছরে শেষ করে দেওয়া হয়েছে। আমি আসলে এটা মানি না যেটা ফ্যাসিজম ছিল এন্টায়ারলি, এটা মাফিয়াতন্ত্র ছিল টুয়ার্ডস দি এন্ড। হ্যাঁ, এটা সংজ্ঞা আমি বলতে যাবো না, তো তাত্ত্বিক কথাবার্তা, বাট এটা আমার মতে এটা একটা মাফিয়াতন্ত্র ছিল। আমরা একটা ডাকাতের রাজ্যে ছিলাম। তো এখন তাহলে আবার কোত্থেকে আস্থা আসবে? এখন তাহলে হচ্ছে আমাদের তো প্রবলেম রন্ধ্রে রন্ধ্রে। এখন আমরা রাজনৈতিক দল হিসাবে আস্থা অর্জন করাটা আমাদের একটা কোয়েস্ট। তো এখন সরকারের কোয়েস্ট কি? তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সেই হিসেবে তাদের একটা আস্থা অর্জন করা তাদের তো কোয়েস্ট। তো এ ধরনের কথা বলে তাদের কোয়েস্টে তারা কিন্তু ফেল করে যায়। আবার আমরা রাজনৈতিক দলগুলো যারা, বা আমরা সাধারণ মানুষ যারা, আমাদের আবার যে আমরা আস্থা অর্জনের জন্য যে পরিস্থিতিটা সেটা ক্রিয়েট করে দিতে পারছি কিনা, আমরা সময় দিচ্ছি কিনা। তো এখানে দুই দিকেই আর্গুমেন্ট খাড়া হয়ে যায়। আমি অ্যাজ এ লয়ার আমার কাজ হচ্ছে দুই দিকেই আর্গুমেন্ট রেডি করা। তো আমি আসলে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে যে ওনারা খুব বেশি সময় পাননি রিফর্মের। এখন আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বেসিক অধিকারগুলো নিশ্চিত হোক, যে আমরা ব্রাইব না দিয়ে একটা জব পাই, ব্রাইব না দিয়ে একটা ব্যবসা খাড়া করি, আমাদের বাচ্চাদের স্বপ্নগুলো পূরণ হোক। হ্যাঁ, আমরা নিশ্চিত ভাতের অধিকারটা হয়ে যাক। হ্যাঁ, খাওয়া দাওয়া, একটা বাচ্চাদেরকে সঠিক মানে পুষ্টি পাচ্ছে ছোট ছোট বাচ্চারা, নিজেদের সন্তানরা। হ্যাঁ, তারপরে ওদের প্রাণের একটা নিশ্চয়তা আছে, রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। একদম বেসিক একটা মধ্যবিত্ত মেন্টালিটি আমাদের। আমি একটা সাধারণ মানে জনগণের পক্ষ থেকে এটা বলতে পারি, কারণ আমি তো আর কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না। আর দলগুলো যেগুলো বলতে পারে সেটা হচ্ছে যে ওনারা আস্থা অর্জন করবেন কি করে। ওনাদের আস্থা অর্জনের জন্য যেটা করতে হবে, ওনাদের দেখাতে হবে যে আগে যা হয়েছে আমরা সেটা করব না, সেই সুযোগটা তো ওনাদের দিতে হবে। এখন বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে তারা সেটার নেতৃত্ব এখনো পর্যন্ত আসলে সুযোগই পায়নি তাদের ক্যাপাবিলিটিটা দেখানোর। এখন যারা আছেন হাই কমান্ডে তারা সুযোগ পাননি। কিন্তু এটা চিন্তা করতে হবে বাংলাদেশের মানে বিরোধী দল যেটা বৃহত্তম, তাদের যে এই দলটা কিন্তু শুরু হয়েছিল 45% ছিল ইয়াং পিপল উইদাউট এনি এক্সপিরিয়েন্স অফ পলিটিক্স। হ্যাঁ, তো একটু সেটা দিয়ে একটা নতুনত্ব এসেছিল, যার কারণে এত জনপ্রিয়তা পেয়েছিল। তো এখন এই জনপ্রিয়তাটা ফিরিয়ে আনতে হবে, আস্থাটা ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, তারপরে আমি আরেকটা জিনিস বলবো যে যারা ছিলেন অনেক বছর রাজনীতি করেছেন, তাদের উচিত একটু জায়গা ছেড়ে দেয়া নতুন নেতৃত্বের জন্য তাদের দলের মধ্যেই। পপুলারিটি হিসেব করে দেখেন না, খুব হাতে গোনা অনেকেই বিরোধী দলের মধ্যে, যারা বৃহত্তম বিরোধী দল বিএনপি বলে ফেলি, তো তার ওখানে পপুলার নেতাদের মধ্যে তাদের মধ্যে ইয়াং জেনারেশন নেতারা বেশি পপুলার। কেন? বাংলাদেশ তো আমরা তো পপুলেশনের দিক দিয়ে
সবচেয়ে বেশি তো ইয়াং তো যারা আমাদের জেনারেশনের ভোটার যারা, তো ওরা পছন্দ করছে ইয়াং নেতৃত্ব, ওদের জন্য জায়গা ছেড়ে দিন। আই উড সে যে এটা একটা আমার একটা সাজেশন, একটা ভালো, লেটস স্টার্ট দ্যাট ওয়ে, যে কিছু কিছু ইয়াং পিপলের জন্য জায়গা ছেড়ে দিন আস্তে আস্তে, তারপরে দেখুন পপুলারিটি ফিরে আসবে। আর অ্যাডভাইজার হিসেবে ওনাদেরকে তো আমরা মানে ওনাদেরকে ছাড়া আমরা কীভাবে চলবো? ওনারা ভিত তৈরি করে দিয়েছেন, তার উপরে এসে দাঁড়াবে নতুন নেতৃত্ব, অফকোর্স এটা তো আর মানে অস্বীকার করার উপায় নেই। সো হ্যাঁ, লেটস স্টার্ট দ্যাট ওয়ে। সামিরা অনেক ধন্যবাদ। দেখে আমি সায়ন্ত কি বলেন? সামিরার কথা থেকে একটা তথ্য আসলো যে ডাকাতের রাজ্যে আমরা ছিলাম। ডেফিনেটলি এটাকে মাফিয়া বলেন, ডাকাত বলেন, ডাকাততন্ত্র বলেন, লুটেরাতন্ত্র বলেন, ফ্যাসিবাদ বলেন, সবগুলা ম্যাচ করে যায়। প্রত্যেকটার সংজ্ঞাই দেখবেন এই বিগত আওয়ামী সরকারের সঙ্গে ম্যাচ করে যায়। যেই দলটা ভোট ডাকাতি করে রাতের বেলা ক্ষমতায় আসে, মানুষের অধিকার ডাকাতি করে ভোট ছাড়াই ক্ষমতায় থাকে, তারা ডাকাত না তো কি? তাহলে যদি ভিন্ন অর্থে বলি যে না, এগুলো একটু তাত্ত্বিক হয়ে যায়, মানুষ এদেরকে ডাকাত মানতে রাজি না। মানুষ বুঝে হানা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ লুটে নিলে সেটাকে ডাকাত বলে। এই সরকার তো সেটাও করেছে। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, শেখ হাসিনা তার বোন আর একটা ভাগ্নি, সে আবার ব্রিটেনের মতো দেশে রাজনীতি করে, এমপি হয় বারবার, তাদের নামেও 4 বিলিয়ন পাউন্ড একটা প্রজেক্ট থেকে ডাকাতি করবার অভিযোগে এখন তদন্ত হচ্ছে। খোদ ব্রিটিশ সরকার তাদের ওইখানে জিজ্ঞাসাবাদ করছে টিউলিপকে। সুতরাং ডাকাতি নয় তো কি, ব্যাংকগুলো সব ডাকাতি করে একদম ঝাঁঝরা করে ফেলেছে। শেয়ার বাজারটাকে দরবেশি কায়দায় ডাকাতি করে মানুষকে পথে বসিয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক অধিকারটাকে ছিনতাই করে নেওয়া হয়েছে। এখন যদি সেইভাবে ডাকাতের সরকার রাজ্য না বলে ছিনতাইকারীর রাজ্য বলেন, সেটাও হবে। মানে কোনো দিক থেকে আপনি এদেরকে মিসম্যাচ করতে পারবেন না, ম্যাচ করে যায়। যা যা খারাপ বিশেষণ আছে, যা যা অভিধা আছে, রাজনীতির পরিভাষায় হোক আর ব্যক্তিগত আলাপচারিতা হোক, সবগুলা দেখবেন এই আওয়ামী লীগের 16 বছরকে ম্যাচ করে দেয়। এখন সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটা নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা যেটা আমরা তৈরি হয়েছে, এইটাকে আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমরা তো আবারও আর এক ডাকাতের রাজ্যেই ঢুকবো। এখন সেই কাজে লাগানোর জন্য কি সংস্কার চাচ্ছে, সংস্কার দরকার বলছেন যে আগে না পরে। হ্যাঁ, আগে না পরে। এখন আগে পরে নিয়ে হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কিছু বেসিক সংস্কার একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য সেটা তো অবশ্যই আগে হতে হবে। বেসিক যেসব জিনিসগুলো একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে, গণতন্ত্রের বেসিক জায়গাগুলি, সেগুলোতে আগে হতে হবে। ওগুলো সে করছে তো, এবং সেইখানে রাজনৈতিক দলগুলো তো সমর্থনও দিচ্ছে, সহযোগিতাও করছে। কিন্তু সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় এবং বলে যে একটা গভীর সংস্কার দরকার, গভীর সংস্কার নতুন আবার এটা কি আসলো বুঝলাম না, যে কতটা গভীরে যেতে চান। এখন গভীরে যেতে যেতে আপনি সমুদ্রের তলদেশে যাইতে চাইলে সেই সময় তো মানুষ আপনাকে নাও দিতে পারে। কথায় কয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম সহিষ্ণুতা আনতে হবে, আভ্যন্তরীণ গণতন্ত্র আনতে হবে, ভবিষ্যৎমুখী হতে হবে, পাশাপাশি তাদের প্রতি আবার এই আস্থাটুকুও কোনো না কোনোভাবে আমাদের আনতে হবে, যেহেতু দেশ রাজনীতিবিদরাই চালাবে, জনপ্রতিনিধি মানে রাজনীতিবিদ তারাই চালাবে। সামিরা একটা কথা বলছেন নতুন নেতৃত্ব, হ্যাঁ সেটাও দরকার। বলছি যে দলীয় গণতন্ত্র, আভ্যন্তরীণ গণতন্ত্র, দলের ভেতরে নতুন রক্তের যে প্রবাহ, সেইটা আধুনিকতা, ভবিষ্যৎমুখী, এটা তো দরকার হবে। ফলে প্রবীণ এবং নবীনের সমন্বয়, সেটাই তো হচ্ছে। সব দলে সেটা একেবারে হচ্ছে না তা নয়। এখন ধরেন বিএনপিকে নিয়েই যদি বলি, যে নাম উল্লেখ করে বিএনপিকে নিয়ে অনেকের কথা যে হ্যাঁ আগেও দেশ চালিয়েছে, কথা দিয়ে তারাও সব কথা তো রাখিনি, এইবার রাখবে, তার প্রমাণ কি? আমি দুইটা উদাহরণ কমনলি সব জায়গায় 2-3টা দেই। এইবার যে নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারলে, আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিবাদী কায়দায় গণহত্যা করে পালিয়ে গেছে, অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে বিএনপি, তারা যে ক্ষমতা আসবে এটা কিন্তু বিএনপিও যা মনে করে এবং বিএনপির বাইরের লোকরাও মনে করে ইলেকশন হলে বিএনপি আসবে। তাহলে যারা নিজেরা মনে করে আমরা নির্বাচনে জিতবে এবং ক্ষমতা আসবো, তাদের তো তত্ত্বাবধায়ক সরকার তাহলে চাওয়ার কথা না, যদি আগের মানসিকতা থাকতো। পরিবর্তন আসছে বলেই তো তারা বলছে ক্ষমতা আসবে জেনেও যে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। তারা এককভাবে সরকার গঠনের মতো মেজরিটিতে তারা পাবে,
এটা তারা মনে করে, বিএনপির সঙ্গে কথা বললে আমি বুঝি, বিএনপির বাইরের লোকরা অনেকে মনে করে। কিন্তু তারপরে তো তারা তাদের সঙ্গে 16 বছর ধরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, কাউকে তো ঠকাতে চাচ্ছে না, ফেলে দিতে চাচ্ছে না, বলছে সমমনা সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার করব বলছে। তারা আগেভাগেই বলে দিয়েছে 2বারের বেশি, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। 70 অনুচ্ছেদের সংস্কারের কথা তারাই বলছে পরিবর্তন করা হবে। এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব, সেটাও তারা এরকম অনেক ভালো ভালো প্রস্তাব করেছে। এখন যদি আপনার মনে হয় যে বিএনপি কথা দিয়ে কথা রাখবে না, তাহলে অতীতের মতোই তারা আবার এরকম তাদের পতন আরও ভয়াবহ হবে। সেই জন্য এখন যারা ফ্যাসিবাদ কায়েম করে পতন হয়েছে তাদের এমন শাস্তির আওতায় আনেন, সংস্কার হবে ওইটা। কাগজে সংস্কার করে লাভ নাই, কাগজে অনেক কিছু থাকে কেউ মানে না, হাসিনা মানেনি, বরং না মানলে তার কি শাস্তি হয় সেই দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে বিএনপি বা অন্য কে XYZ তারা যেত ক্ষমতা আসলে একই কাজ করলে তারা যেন ভয় পায়। আর ছোট্ট একটা জিনিস উল্লেখ করে আমি ছেড়ে দিই, সেটা হলো এই যে বলে যে জনগণ সংস্কার চায়, জনগণ চায় বুঝবেন কিভাবে? তাহলে একটা গণভোট দিয়ে দেখেন জনগণ কি চায়। আর একটা হচ্ছে এই সরকারের উপদেষ্টাদের মুখে লাগাম টানতে হবে। আমি স্পষ্ট করেই বলছি, মুখে লাগাম টানতে হবে। এমন কোনো বক্তব্য বা কথা দেবেন না যাতে রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ মনে করে বা আপনারা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করেন। তাহলে কি হবে? রাজনৈতিক দলের অধীনে নির্বাচনে যে কারণে আস্থা পায় না অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের সরকারের অধীনে, ঠিক একই কারণে আপনাদের প্রতি যদি এখনকার রাজনৈতিক দলগুলো মনে করে যে ওরা আমাদের প্রতি বিমাতা সুলভ এবং রাগ আছে এবং অন্যদের প্রতি অ্যাফিনিটি আছে, সো তাদের আন্ডারে নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমরা মনে করি না, সো তত্ত্বাবধায়ক সরকার দিয়েই নির্বাচন দিতে হবে, তখন আর একটা সংকট তৈরি হবে। অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রসঙ্গ, তো এই প্রসঙ্গের মধ্যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে সংবিধান সংস্কারের একটা কাজ চলছে। একজন আইনজীবী হিসাবে বিলেতে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকায় বিলেতের অভিজ্ঞতা আর বাংলাদেশের সংবিধান সংস্কারের যে উদ্যোগ, এটাকে মোটা দাগে কীভাবে বর্ণনা করবেন? এখানে আমার আসলে জিনিসটা খুব একটা আমার কাছে সহজ মনে হচ্ছে না, কারণ সংবিধানের মতো একটা জিনিসে হাত দেওয়ার জন্য যদি একটা নির্বাচিত সরকার না থাকে, এটা যে মানে পরে এটা যে কোয়েশ্চেন হবে না, মানে এটাকে এটা শুরুটাতেই মানে গোড়ায় গলদ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে যে এবারও যখন এই যে খণ্ডকালীন সরকারটা গঠন হলো, যে আমরা বললাম না গোড়ায় গলদ ছিল, এখন মনে হচ্ছে যে সংবিধান সংস্কারটা গোড়ায় গলদ। সংবিধানের ব্যাপারে যে একটা প্রস্তাবনা কেউ একজন করেছিলেন, বোধহয় 2 লাইন লিখলেই তো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে আমরা পরে আস্তে আস্তে লেট ইট ডেভেলপ। এখন আমি যে দেশ থেকে এসেছি সেখানে তো কনস্টিটিউশন কনভেনশন মানে বেশি বিশ্বাস করা হয়, রিটেন কোনো কনস্টিটিউশন নাই, বিভিন্ন পলিসি ল অ্যান্ড অর্ডার এইভাবেই তো চলছে সব কিছু। তো আমাদের যদি মানারই অভ্যাস না থাকে, সংবিধানটা সংস্কার করে হবেটা কি? হ্যাঁ, তো মানার অভ্যাসটা কোত্থেকে আসবে? সঠিক প্র্যাকটিস যেটা, সেটার থেকে। হ্যাঁ, তো প্র্যাকটিসটা আসবে কোথেকে? অ্যাডমিনিস্ট্রেশন দেখাবে। তো আমি আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সংবিধানের আলাপ এই সরকারের আনাটা উচিত হয়নি, বলা উচিত, এটা ছেড়ে দেওয়া উচিত ছিল একটা নির্বাচিত সরকারের উপর। আর এখন জাস্ট বেসিকটুকু এটা ব্যাপারে বিভিন্ন জ্ঞানী এবং আমার চেয়ে মোর সিনিয়র লয়ার্স হ্যাভ অলরেডি গিভেন দেয়ার অপিনিয়ন, এখানে আমার কিছুই বলার নেই। জাস্ট ব্যাপারটা হচ্ছে গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। এটা আমি আসলে ইলেকশন চেয়ে বলছি না, আই ট্রুলি বিলিভ, গলদ হচ্ছে যে এটা কোনো ইলেক্টেড সরকার না টু অ্যাকচুয়ালি টাচ অ্যান্ড ডু মেজর রিফর্ম ইনটু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। ইটস এ সেন্সিটিভ ইস্যু এবং এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, অনেক, এবং সারাদিন এটা নিয়ে যে জপা, আমার কাছে মনে হয় এটা শুধু কালক্ষেপণের একটা উসিলা। I am not going to entertain it. I'm sorry, because আমি একজন লয়ার এবং আমি প্র্যাকটিস জানি। আমি এমন একটা দেশ থেকে এসেছি যেখানে সব কিছু খুবই রুলস অ্যান্ড রেগুলেশনসের মাধ্যমে করার চেষ্টা করা হয়। বেসিক জিনিসগুলোতেই প্রবলেম যেখানে রয়ে গেছে। তো এটা একটা খুবই জটিল বিষয়, এটাকে রাখুন, এটা নিয়ে আলাপ করে সময় ক্ষেপণের সুযোগটা থাক। হ্যাঁ, 2-3টা লাইন লিখে একটা বেসিক কিছু স্ট্রাকচার তৈরি করে দিন, উই ক্যান অ্যাড টু দ্যাট লেটার অন। কিন্তু রাজনৈতিক দলগুলো তো সংস্কার করছে না, এই বিষয়ে এটা আমি রেজ করতে চাচ্ছিলাম, আবার আমি চাচ্ছি না কাউকে রাগিয়ে দিতে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এখন আপনারা হিসাব করছেন যে এই সরকারটা কদিন আসলো, আমি রাজনৈতিক দলগুলোকে বলছি, কদিন হলো, কদিনে কি রিফর্ম করলেন, কজনকে শাস্তি দিলেন, মানে প্রথম শাস্তির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আই ডু থিঙ্ক যে এই গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং ভেরি স্লো ইন এনশোরিং দ্যাট জাস্টিস ইজ ডান,
বিকজ এখন পর্যন্ত দেখলাম না যে কয়টা বাচ্চাকে গুলি করার জন্য কয়জনকে শাস্তির আয়তা নিয়ে যাওয়া হলো বা কয়জনের বিরুদ্ধে মানে প্রপারভাবে কাজ শুরু হলো, একদম আগের স্টাইলে মানে গণহারে মামলা দিয়ে দেওয়া হলো। এটা তো ইচ্ছে করে করা হচ্ছে আমার মনে হচ্ছে। আমার কাছে, আমি বিশ্বাস করি না যেটা না জেনে করছে। হ্যাঁ, কারণ এরা তো সবাই একটা সাইকোলজিক্যাল টার্মোয়েলের মধ্যে দিয়ে গেছে। এই যে একটা অভ্যুত্থান, তো এটা তো জোক ছিল না। 32টা বাচ্চা মারা গেছে ইউনিসেফের হিসেবে লেখা এই জুলাইয়ের অভ্যুত্থানে। সো ইট ওয়াজন্ট আ জোক, ইট ডিড স্টার আ লট অফ পিপল। তারপরও জেনে শুনে একই স্টাইলে এতগুলো মানে হাজারে বিজারে বানায় বানায় মামলা দেওয়া, সহজ সহজ মামলা দেওয়া, তারপরে আবার কঠিন কঠিন মামলা দেওয়া আননেসেসারি, যেটা সেটা কোনো ইফেক্টিভ ওয়েতে যেটা হয় না। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে সব কালক্ষেপণ, দেখানো আর কিচ্ছু না। সো বিষয়টা ছিল কি বলছিলাম মতি স্যার, যেখানে ওনাদের যেটা করা মানে যে কাজটাতে ওনারা হাত দিয়েছেন সংস্কারে, এই যে এই সরকারটা, হ্যাঁ, তো আমরা হিসাব করছি যে কতদিন ওনারা নেবেন। এখন আমরা আপনাদের অনেক সময় পেয়ে গেছেন, তো এখন বিরোধী দলগুলোকে আমি বলি আপনারা তো অনেক সময় পেয়ে গেছেন। আপনারা গত 15টা বছর ফ্যাসিজমের আন্ডারে ছিলেন, আপনারা আপনাদের নেতাকর্মীকে গঠন করতে পারেননি। ওয়ার্কশপ হতো তো বিএনপিতে, নেতাকর্মীকে জাতীয়তাবাদ শেখানো হতো, হ্যাঁ, কিভাবে মানে ডেমোক্রেসি কাকে বলে শেখানো হতো, প্র্যাকটিস শেখানো হতো, ওয়ার্কশপের পর ওয়ার্কশপ হতো। এটা ছিল এইভাবে জিয়া রহমান নিজে এই কর্মশালাগুলো উদ্বোধন করতেন। এখন কথা হচ্ছে যে এই কর্মশালাগুলো কোথায়, কয়টা হয়েছে ফ্যাসিজম যাবার পর? তখন তো সুযোগই পায় না, বাচ্চাগুলো দৌড়ের উপর ছিল, ছোট ছোট মানে কর্মীরা। তো এখন তো ওদেরকে গঠন করার দিন। তো আপনারা এই কয়টা দিনে আপনাদের মধ্যে কী কী রিফর্ম হয়েছে, লেটস কম্পেয়ার। মানে এইরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা ব্যালেন্স করতে হবে, সবখানেই ব্যালেন্সের ব্যাপারটাই হচ্ছে রাজনীতি। এখন তাহলে আপনি আমার কাছে যেটা জানতে চাচ্ছিলেন যে বিশেষ বিষয়টা হচ্ছে যে সংবিধানের সংস্কার না, আমাদের আর কালক্ষেপণ করা যাবে না। বেসিক জিনিসগুলো মানে আসল কাজগুলোতে লাগি আমরা। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারটা এনশিওর করতেই হবে। আমাদের এখন চেইন অফ কমান্ড কেউ মানছে না। আমি আমার বাবার বিষয়টা নিয়ে যখন কাজ করছি, আমি দেখছি যে আমি কী ফেস করছি। আমি একদম প্রশাসনের সাথে খুব কাছ থেকে কাজ করছি, আমি পুলিশ প্রশাসনের সাথে খুব কাছে থেকে কাজ করছি। সদিচ্ছাটা আছে, সিস্টেমটা কেন যেন কোথায় যেন কিছু একটার অভাব, মানে সবাই একটা ল্যাক্স অ্যাটিটিউড, মনে হচ্ছে যেন একটা মোটিভেশন পাচ্ছে না না কি, আমি বুঝে উঠতে পারি না। আমার কেন যেন মনে হচ্ছে এখানে একটা আন্ডারলাইং মানে পাওয়ার বা আন্ডারলাইং শক্তি কাজ করছে। নেপথ্যে কী কাজ করছে এটা আমরা কেউ মানে উই ক্যানট পুট আওয়ার মানে পিন পয়েন্ট। এটা হচ্ছে কাজ। এই পেছনে we have to be I think more proactive and মানুষ সব বুঝতে পারছে। আমাদের আসলে এই যে চোখে ধুলো দেওয়ার রাজনীতি বা চোখে ধুলো দেওয়ার শাসন থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ বোঝে সব। ধন্যবাদ। আপনি বুঝতে পারলেন কি বলতে চাই? না, একটা জিনিস হচ্ছে যে প্রশ্নটা এখন প্রায়ই হয়, মানে আমাদের কাজ হচ্ছে ঘুরে ফিরে রাজনীতিবিদদেরকে প্রশ্নবিদ্ধ করে, এটা অনেকের আমরা বলতে পছন্দ করি বলি, এবং এই সুযোগটা রাজনীতিবিদরাই করে দিয়েছেন। যেই রাজনীতিবিদরা নিজেরাই নিজেদের উপর আস্থা রাখতে পারেননি বলে তারা তাদের এই এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদদের সরকারের উপরে ভোটের আস্থা রাখতে পারেন না। ফলে তারা ইনভাইট করে আনলেন যে অরাজনৈতিক লোকরা 3 মাস থেকে আমাদেরকে ইলেকশন করে দিবে। এর থেকে বড় অনাস্থার হতে পারে না। এই ক্ষেত্রটা রাজনীতিবিদরাই তৈরি করেছেন। ফলে আমি রাজনীতিবিদদের বিরুদ্ধে যারা বলে তাদেরকে খুব বেশি দোষ ওইভাবে দিতে পারি না। পাশাপাশি যদি আবার ঢালাওভাবে বলা হয় যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক সরকার কোনো সংস্কারই করে না, কথা রাখে না, তাহলে বাংলাদেশটা যেটুকু এগিয়েছে মাঝে মাঝে সেটা এগোতো না। আপনার দেখেন এই যে পার্লামেন্টারি সিস্টেম থেকে যে আপনার এই যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেম থেকে পার্লামেন্টারি ফর্মে যে আসলো, এটা রাজনীতিবিদরা করেনি। বিএনপি ক্ষমতায় 91 সালে করলো, এটা অবশ্যই বড় একটা সংস্কার ছিল, সেটা করেছে। আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা আন্দোলন করে হোক, দাবির মুখে হোক, যেভাবে হোক, রাজনীতিবিদরাই বা রাজনৈতিক সরকারই তো করেছিল, সেটা করেছে। আবার রাজনৈতিক সরকারই আবার সেটাকে খেয়ে ফেলেছে। সুতরাং এটা একটা সংস্কার হয়েছিল, সেই সংস্কারটা ধরে রাখা যায়নি। আবার ধরেন বিভিন্ন দলে যে তরুণ নেতৃত্ব, নারী নেতৃত্ব যে আস্তে আস্তে বাড়ছে, এটা তো একটা পজিটিভ সাইন। একেবারে আমরা যতই হতাশা ব্যক্ত করি যে তরুণ নেতৃত্ব, নারী নেতৃত্ব কম, নারীরা রাজনীতিতে এরকম যোগ্যতার সঙ্গে আসার সংখ্যাটাও বাংলাদেশে কম। সেই তুলনায় আবার তাদের নেতৃত্বের জায়গাটা যে তৈরি হচ্ছে বা দিচ্ছে, এটা আমি মনে করি পজিটিভ এবং একটা সংস্কার। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এই যে দুর্নীতি দমন কমিশন হয়েছে, নির্বাচন কমিশনেরও যেসব আইন কানুন যেরকম আছে বা বিভিন্ন সময় সংস্কার হয়েছে, বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, সেইগুলো ওই বিধিবিধান মেনে চলেনি বলে আমাদের এত দুরবস্থা। কিন্তু সংস্কার কিন্তু হয়েছে। সেই 72 সনে 73 সনে যা ছিল সেটা তো না, তখন যে কটা প্রতিষ্ঠান ছিল এরকম সে কটা তো না, অনেক সংস্কার হয়েছে, অনেক বেড়েছে। এমনকি
জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদ, স্বৈরাচারী, তাদের অনেক কিছুই সমালোচনাযোগ্য, কিন্তু উপজেলা নির্বাচনের ব্যবস্থা যে করেছিল তা দুর্দান্ত একটা অ্যাটেম্প ছিল, এবং বিএনপি এসে যে সেটা বন্ধ করেছিল এটা আমার পছন্দ হয়নি। তো ওইটা একটা রাজনৈতিক সংস্কারই ছিল, আবার রাজনৈতিক দলই আবার সেই সংস্কারটা আবার বন্ধ করেছে। ফলে বাংলাদেশের শত্রু রাজনীতিবিদরা, বাংলাদেশের মিত্র রাজনীতিবিদরা, এই শত্রু মিত্রর কাছ থেকে আমাদের কাজটা হলো যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, এই ছাত্র জনতা, দেশবাসী, তাদের উচিত হচ্ছে এইবার রাজনৈতিক দলগুলো পরিস্থিতিতে পড়ে হোক, দীর্ঘদিন বিরোধী দলে নিপীড়নের মুখে থেকে হোক, অথবা আত্ম উপলব্ধি থেকে হোক, তারা যে অঙ্গীকারগুলি করছে এবং লিখিতভাবে করছে, এই অঙ্গীকার রাখতে যাতে বাধ্য হয়। সামিরা, আপনি কিছুক্ষণ আগে সায়ন্ত রাজনীতিবিদদের ময়নাতদন্ত করেছেন, শত্রু মিত্র কীভাবে এটার একটা বর্ণনা দিয়েছেন বিশদ। আপনি একজন আইনজীবী হিসাবে আপনার একজন রাজনীতিবিদের কাছে আপনার প্রত্যাশা কি? আমার আসলে যেটা মনে হয় যে আমাদের রাজনীতিবিদদের ব্রুটালি অনেস্ট হতে হবে, একটু অনেস্ট হয়ে দেখিয়ে দিতে হবে আসলে কথা বলার সময়, কাজের সময়। এরকম কথা বলারই দরকার নেই যেটা মিন করেন না। এই প্র্যাকটিসটা যে বাংলাদেশে, যে আমি তো বহু বছর বিদেশে থাকি, তাই না, আমার এসে সবার আগে যেটা মনে হচ্ছে যে আমি কিনা কাউকে বিশ্বাস করতে পারছিলাম, কারণ আমি আসলে এমন একটা বিষয় নিয়ে এসেছিলাম যে আমার বাবা এই দেশের থেকে মারা গেছেন। এটা একটা অভূতপূর্ব একটা ব্যাপার বাংলাদেশের জন্য। তো আমার মানুষকে কথা বিশ্বাস করাতে এত কষ্ট হচ্ছিল, আর আমার কাছে এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল যে আমি একটা কথা বলছি কেউ বিশ্বাস করতে চাচ্ছে না কেন। হ্যাঁ, তারপরে দেখলাম যে আসলে না, এটা নর্মাল, কারণ সবাই খুব ইউজ টু, মানে যে এই বলছে তো, হ্যাঁ বলে আর কি, বলার জন্য বলে, বা পলিটিক্যালি কারেক্ট কথা, কিছু তো পলিটিক্যালি কারেক্ট হতেই হয় পলিটিক্স করতে হলে, কিন্তু আসলে রাজনীতিটা করতে হবে, সঠিক রাজনীতিটা করতে হবে। রাজনীতিবিদদেরকে আমি সেটা বলি, এই যে ওটা ছিল ওই যে আগের ওই যে ওবায়দুল কাদের ছিলেন, যে আগের যে ফ্যাসিস্ট সরকারের যে একজন ওস্তাদ ছিলেন, মানে তো উনি তো মানে এইসবের কথাবার্তা বলাতে ওস্তাদ ছিলেন আর কি, এই ধরনের কথাবার্তা বলাতে, যে ওটা নিজের জন্য নিজে থেকে বলেছে, বা ওটা রাজনৈতিক বক্তব্য ছিল, মানে এই রাজনৈতিক বক্তব্য ছিল বলে মানে ডিসমিস করে দিল ব্যাপারটা, যে না তার মানে এটা এভাবে করে নেওয়া যাবে না। তো বক্তব্যটা দিচ্ছেন কেন? আপনাদের মুখ থেকে যেমন তেমন কথা আসবে কেন? কারণ মানুষ তো আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল কথাবার্তা আশা করে। তো এই জিনিসটা যে জরুরি, এটা যে আমরা বারবার বলছি, কিন্তু রাজনীতি যেখানে ঠিক নেই তাহলে তো এই ধরনের কথাবার্তা আসবেই না। রাজনীতিটা করতে হবে। আমি একটা কথা, আমি খুব রিসেন্টলি আমি সিলেট থেকে আসলাম, অনেকগুলো ছোট ছোট ছেলেদের সাথে আমার দেখা হয়েছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এবং অনেকগুলো স্টুডেন্ট ছিল, তারাও তাদের সাথে দেখা হয়েছে। তো তাদের সাথে আমি কথা বলছিলাম কি জানো, তোমরা কি করছো, আমি বলি আমি তো 25 বছর আরেক দেশে ছিলাম, তাই এখন আমার বাংলা কথার মধ্যে ইংরেজি কথা অনেক বেশি চলে আসে। আমি যদি সৌদি আরবে থাকতাম, দেখা যেত আমি আরবিক বলছি। হ্যাঁ, তো তোমরা না 15 বছর শেখ হাসিনার রাজত্বে ছিলা, তোমরা না আওয়ামী লীগের পলিটিক্স শিখে ফেলছো। আমার কথাটা হচ্ছে কি, যে বিএনপি কি এখন নিজের পলিটিক্স করে? বাচ্চারা কি জানে ওরা আসলে বিএনপির রাজনীতিটা কি? আমার কিন্তু এই ব্যাপারে মানে সন্দেহ আছে, কারণ এই যে ছোট বাচ্চারা যাদের বয়স 15 ছিল, এখন বয়স 30, তারা তো একেবারে যুবক বা বাবা কেউ। তো ওরা কি বিএনপির রাজনীতি দেখেছে? বিএনপিকে তো রাজনীতি করতে দেওয়া হয়নি। তো তাহলে এখন আওয়ামী লীগ, বিএনপিকে আসলে আওয়ামী লীগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, জামাতকেও আওয়ামী লীগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আই এম সরি টু সে। হ্যাঁ, আমি বিএনপির ব্যাপারে একটু সাহস নিয়ে বলি, কারণ আমার মনে হয় একটু অধিকার আছে। তো মানে অন্যান্য দলের ব্যাপারেও বলছি যে আরও কিছু নতুন দল হয়েছে, যেমন এবি পার্টি। I'm really proud of them. They do really well when they talk and they mean things when এটা দেখা যায় যে তারা যখন কথা বলছে, তারা যেটা বলছে কনভিকশনের সাথে বলছে। সো এই ধরনের প্র্যাকটিসটা আরও বেশি নিয়ে আসতে হবে, এদেরকে দেখে শিখতে হবে। বাচ্চারা এগুলো পছন্দ করে। বাচ্চা বলতে যে ছেলে মেয়েগুলো মানে এখন বাংলাদেশের নেতৃত্বে সামনের সারিতে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢালাওভাবে যে শুধুই ইয়াং নেতৃত্বের কথা কিন্তু আমি বলছিলাম না। এই সরকারটা যখন গঠন হয়েছে, তার মধ্যে মানে বয়স্ক একটা গ্রুপ, তার মধ্যে আবার ছোট ছোট ওদেরকে একদম ইনএক্সপিরিয়েন্স দুজনকে ঢুকিয়ে দেওয়া হলো। একদম কেওটিক একটা ব্যবস্থা ছিল, ওরকম ভাবে না। হ্যাঁ, আমাদের ভবিষ্যতের জন্য ওই যে আপনি যেটা বলেছেন, হ্যাঁ শান্ত ভাইয়া, যে এটা খুব মানে ব্যালেন্সটা করতে হবে। হ্যাঁ, যে ইয়াং এবং ওল্ড জেনারেশন মিলিয়ে নিয়ে করতে হবে। তো তাতে কি হচ্ছে, দুজনের প্রতি রেসপেক্ট থাকতে হবে। বয়স্করা বলতে পারবেন না যে ও কি জানে, আর বাচ্চারা বলতে পারবে না যে ওনারা বয়স্ক, ওনারা একদম পুরনো হয়ে গেছেন। এরকম একজনকে স্পেস দিতে হবে, এরকম হতে হবে ব্যাপারটা। আর রাজনীতিবিদদের মধ্যে আমি বারবার বলছি যে ব্রুটাল অনেস্টি থাকতে হবে, ন্যায়ের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধা আসতে হবে, সত্যের প্রতি আস্থা, মানে সত্যটাকে আসলে
রেসপেক্টেবল করে তুলতে হবে। আমাদের মোরাল জায়গাটা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে। আমার মনে হয়েছে এদেশে আসার পর আমি যে চেঞ্জটা দেখেছি, কারণ আমি তো 25 বছর ধরে নাই, আমি তো একটা বাংলাদেশ রেখে গেলাম, এসে দেখলাম একটা নতুন বাংলাদেশ। মানে আমি এসেছি কিন্তু 3 বছর আগে, যখন শেখ হাসিনার একদম রাইট টাইম যাচ্ছে, খুব ভালো টাইম যাচ্ছে। তো এসে দেখি কি আমি একটা অন্য গ্রহে চলে এসেছি। এই মানুষগুলো কী ভাষায় কথা বলে আমি বুঝি না, ওদের আচরণ বুঝি না, ন্যায় নীতি বলতে কি বোঝায় কেউ জানে না। যখন বলি এ টাকা চুরি করেছে, এ মিথ্যা বলেছে, ওরা সবাই বলে এটাই নিয়ম এখানে, এরকম বলেছে আমাকে সবাই। তাই তো, এটাই তো বলবে, মানে ধরেই নাও যে ওটাই স্বাভাবিক। এটা আমার মানতে রাজি না। জি জি, অনেক ধন্যবাদ। সায়ন্ত, সত্যবাবু যেখানে মারা গেছেন, তো সেখানে সত্য প্রতিষ্ঠা কীভাবে হবে? সামিরা যে বললেন, না আপনি তো সিনিয়র মানুষ বলে সত্যবাবুকে মেরে বসে আছেন। সত্যবাবু মেরে নাই, শুধু সত্যবাবুর নানি পর্যন্ত মারা গেছে। মানে এইটা এই দেশে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমরা না প্রচুর মিথ্যা কথা বলি বাংলাদেশের। মোটামুটি আমি দেখি একটা জাতীয় ক্যারেক্টার। প্রয়োজনীয় বলে, জীবন বাঁচানোর জন্য বলে, ওটা মানা যায়। অপ্রয়োজনীয় শুধু শুধু মিথ্যা বলে। টেলিফোনে পাশে বসে আছে, মোবাইলে কথা বলছে, বসে আছে আমার সামনে ঢাকায় এসে বলছে ভাই আমি তো কুমিল্লা আসছি। একদম আননেসারি মিথ্যা কথা বলে, অপ্রয়োজনীয় হ্যাবিচুয়াল লায়ার হয়ে গেছে। এই ক্ষেত্রে এগিয়ে আছে অনেক পলিটিশিয়ান, সবাই বলবো না, যারা পলিটিক্সে যুক্ত তারা। এবং এই পলিটিক্যাল রেটোরিক শব্দটা আমার কাছে একটা অশ্লীল শব্দ লাগে। কেন? কারণ হচ্ছে এটা বাজে কথা বলবে যার কোনো ভিত্তি নাই, যার কোনো সায়েন্টিফিক বেজ নাই, যার কোনো প্রয়োগ নাই, সে এটা করবেও না, কিছুই না, কোনো বিচারে এটা ম্যাচ করে না। যখন ধরা খাবে বলবে এটা একটা পলিটিক্যাল রেটোরিক ছিল। তাই এই রেটোরিক মানে একটা বাজে কথা। তো বাজে কথাটা তাকে বলতে হয় কেন? ওই যে বলছিলেন যে ওবায়দুল কাদেরের কথা, মানে বাজে কথার ওস্তাদ ছিলেন উনি, বাংলাদেশে পলিটিক্যাল রেটোরিকের রাজা ছিলেন। তো এই রেটোরিক রাজারা বাংলাদেশের পলিটিক্সটাকে পচাতে এই পর্যায়ে নিয়ে আসছে। এখন বিএনপি যেহেতু অন্যতম প্রধান দল, বিএনপির কাছে আমাদের প্রত্যাশাও বেশি। আমি ব্যক্তিগতভাবে বিএনপি সমর্থন করি এবং এই দলটাকে ভালোবাসি। আমি কোনো পদ ধারণ না করলেও আমার কথা যারা শোনেন, আমার লেখা পড়েন, তারা বুঝেন যে আমি এই দলটাকে ভালোবাসি এবং এই দলটা বাংলাদেশে বেটার ভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা আশা করি। সেই জন্য তাদের খারাপ দেখলে খারাপও লাগে। এখন আমি ব্যক্তিগতভাবে মানে গত 6 মাস 1 বছর অন্তত আমি বলতে পারি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কথা, কাজ, চিন্তা চেতনা দেখে আমি হাইলি ইমপ্রেসড। আমার মনে হয় এই ভদ্রলোকের সাংঘাতিক একটা ইচ্ছা আছে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার সঙ্গে ম্যাচ করে দলকে এগিয়ে নেওয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এর পরে অন্য যারা আছেন, এদের অনেকের ব্যাপারে আমার খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি, আমি এদের চিনি, ব্যক্তিগতভাবে দেখি। তো সমস্যা হচ্ছে এত বড় দল 18 বছর ধরে নাই অবস্থা থেকে কারো মধ্যে এখন খাই অবস্থা এসেও যায়, সেটাকে নিবৃত করতে হবে। দলের হাইকমান্ড সাংঘাতিক চেষ্টা করছেন, তাদের এই আকাঙ্ক্ষা এবং চেষ্টাটাকে সাধুবাদ জানাই। আর যারা এই দলের হাইকমান্ডের নির্দেশ মানছেন না, তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে, যদি দলকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসে, তাহলে অতীতের রাজনীতি এই নাই হলেই যে খাই করে আবার ঝাঁপিয়ে পড়তে হবে, এখান থেকে ফেরত আসতে হবে। আর একটা হচ্ছে শিক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন, তখন বিএনপিতে যে শিক্ষার গুরুত্ব ছিল, মানে শিক্ষিত নেতৃত্ব তৈরি করা, ইয়াং জেনারেশন, নতুন চিন্তার লোকদের এগিয়ে নেওয়া, তার উপদেষ্টা পরিষদের বাছাইয়ের ক্রাইটেরিয়া, নেতৃত্ব দেওয়ার জন্য সিনিয়র নেতাদের লিখিত পরীক্ষা পর্যন্ত নিতেন, ছাত্রদেরকে বিভিন্ন রকমের কালচারাল এবং শিক্ষামূলক যে কার্যক্রমে সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাওয়া, খাল খনন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগোষ্ঠীকে, ছাত্র জনতা সবাইকে সম্পৃক্ত করা। বিএনপির এখনকার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তা চেতনা, তার মধ্যে আমি তার কিছু ছাপ আবার নতুন করে লক্ষ্য করছি। যদি তিনি দেশে এসে এটা বাস্তবায়ন করতে পারেন এবং শক্ত হাতে দলকে, যদি তিনি যেরকম চান, তার বাবা যেরকম চাইতেন, তার মা বেগম খালেদা জিয়া যেরকম চাইতেন, এরা প্রত্যেকে আমাদের প্রিয় মানুষ, তাহলে এই দল নিয়ে ভরসা করার অনেক জায়গা আছে। সুতরাং এখন যেটুকু ত্রুটি বিচ্যুতি আছে, সেই হিসেবে অনেকে সমালোচনা করেন। আমি তাদেরকে অনেক সময় এটা বলি যে বিদেশে বসে উনি যেটুকু করছেন সেটা অনেক, দেখেন না। তা আমরা আশায় আছি যে উনি দেশে আসবেন, দেশে এসে দলটাকে সত্যিকারের ভাবে যেরকম রাজনীতি মানুষ আশা করে সেই দিকে নিয়ে যাবেন, যাতে করে
তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন শ্রদ্ধা করে দেশের মানুষ স্মরণ করে, বেগম খালেদা জিয়াকে অত্যন্ত অসাধারণ ভূমিকা, নারী শিক্ষায় বিশেষ অবদান রাখা সহ অনেক কারণে স্মরণ করেন। তারেক রহমানকেও ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি এবং দেশে জন আকাঙ্ক্ষার পথে ধাবিত করা একটি রাজনৈতিক দলকে নতুনভাবে নির্মাণ করবার জন্য তাকেও হয়তো মানুষ মনে রাখবে, এটা আমি প্রত্যাশা করি, সেই আশা নিয়ে বসে আছি। আপনাকে অনেক ধন্যবাদ। সামিরা, যোগ করবেন কিছু? শুধু এইটুকু বলতে যাচ্ছিলাম যে এখন এটা ধরনের কথাবার্তা যে পলিটিক্যাল রেটরিকগুলো চলছে, কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গে তুলেছেন, তারপরে আরেকটি কথা, উনি এটা ব্যক্তিগতভাবে বলেছেন, দলের পক্ষ থেকে বলেনি। নো, আপনি একজন রাজনীতিবিদ, আপনার পরিচয়, আপনি বিএনপির রাজনীতি করেন, আপনি জামাতের রাজনীতি করেন, তো আপনি যখন যেটা বলেন আপনি দলের পক্ষ থেকে বলেন, এটা মাথায় রেখে বলতে হবে। হ্যাঁ, আর নাহলে বলা যাবে না পরে ওটা ব্যক্তিগতভাবে বলেছেন, নিজের দলের উপর বা মানে সেই কমেন্টটা থাকতে হবে সবার। সরি, একটু ইন্টারাপ্ট করি। এমনকি অরাজনৈতিক এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপদেষ্টাও ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেয়, এটা দেয়, পরে বলে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ পদে থেকে আসলে সরকার বা দল ওন করেন এরকম কথা আপনাকে বলতে হবে কেন? সরি, কম্পালশন কি? ওন করতে পারতে হবে, সেই সৎসাহসটা থাকতে হবে। না, ওই কথাও বলতে হবে ওই নেতাকে। হ্যাঁ, এটা বলতে হবে। আর হচ্ছে কি, একটা কথা বলি, আমি যেটা বিশ্বাস করেছি, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছে, সেটা হচ্ছে যে মিথ্যা বলে কাপুরুষরা। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন তুমি সত্যকে ওন করার সাহস রাখো না, তখন তুমি মিথ্যা বলো। তো মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমি মিথ্যা বলছি, কিছু একটা লুকাচ্ছি, আমি অলরেডি একটা চৌর্যবৃত্তিতে নিয়োজিত হচ্ছি। আর এরকম একটা জায়গায় যেতে চাই, আমি একজন রাজনীতিবিদ হচ্ছি, দেশকে মানে এগিয়ে নিতে চাই। রাজনীতি করা মানেটা কি? রাজার নীতি, দেশের জন্য কাজ করা। তো এই ধরনের মানুষের মুখ থেকে, তারা তো গর্বিত মানুষ, তাদেরকে সবাই খুব সম্মান দেয়। বাংলাদেশের সেলিব্রিটি কারা? রাজনীতিবিদরা। হ্যাঁ, বলিউডের সেলিব্রিটি হচ্ছে ওই বলিউডের নায়ক নায়িকারা ইন্ডিয়ার, বাংলাদেশের সেলিব্রিটি কিন্তু রাজনীতিবিদরা। এত প্রিভিলেজ পাওয়ার পর যদি অনেস্টিটা থাকে, তাহলে মানুষ আরও ভালোবাসবে, কারণ আমরা তো ইমোশনাল ফুল জাতি হিসেবে। হ্যাঁ, এখন আমাদের যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ওয়াজুদ হারিয়ে গেছে জাতি হিসেবে। আমাদের ওটা ফিরে পাওয়ার জন্য একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ, আর আমরা মানে একটু পজিটিভিটির দিকে যাই। এতগুলো ব্লাডশেডের পর, হ্যাঁ, এবার একটু পজিটিভিটির দিকে যাই। এখন মনে হচ্ছে সেম ধারাটা চলে আসছে, এদিকে যাওয়া যাবে না। আমরা খুব একটা লুপের মধ্যে আটকে যাচ্ছি মনে হচ্ছে, সেই ভিশাস সার্কেল। হ্যাঁ, যে এখন ওনারা চাচ্ছেন ক্ষমতায় থাকতে, এরা চাচ্ছে যে না আমরা ইলেকশন করব। নো, এখানে সবাই একসাথে বসে কথা বলতে হবে, এবং আমাদের উপদেষ্টাদের আল্লাহর ওয়াস্তে একটু দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে। ওনারা রাজনীতিবিদ নন, ওনারা দায়িত্ব নিয়ে এসেছেন, ওনাদের কাছে আমাদের অনেক 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 চাওয়া, এবং অনেক আমাদের ওনাদের উপর আস্থা আছে বলেই ওনারা ওখানে আছেন। হ্যাঁ, আমি ওনাদের কাছে আবারও কৃতজ্ঞ যে ওনারা এই দায়িত্বটা নিয়েছেন বলে আজকে আমার বাবার ব্যাপারে আমি জাস্টিস পেয়েছি। আমার বাবা লুকিয়েছিলেন না, তিনি ভয় পেয়ে যে আত্মসমর্পণ করেননি সেটা নয়। উনি মনে করতেন 111 সরকারটাকে উনি মানেনি, এটা একটা বেআইনি সরকার ছিল, হাসিনার সরকার বেআইনি সরকার ছিল। উনি খুবই একটা সাহসী রাজনীতিবিদ ছিলেন। উনি বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা পরাশক্তির প্রতিভূ কিছু। হ্যাঁ, সেই সময় একজন লোক মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন, যার কারণে আজকে ওনার এই অবস্থা হয়েছে। তো জানতে হবে যে আসলে নেপথ্যে কারা কাজ করে আমাদের মধ্যে ইউনিটিটা ধ্বংস করছে। তারা আমি আপনি কেউ না, এখানে হু আর দিস পিপল, লেটস আইডেন্টিফাই দেম। অ্যান্ড এবং আমি আসলে সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য, এবং আমি বাংলাদেশে ফিরে আসার পর আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ কথা হচ্ছে সায়ন্ত, এই শুনলেন তো, একজন রাজনীতি করেন না কিন্তু রাজনীতি পরিবারের একজন সদস্য, তার অবজারভেশনটা কি বিদেশে বসেও বাংলাদেশের রাজনীতিবিদরা সেলিব্রিটি, এটা সত্য, কিন্তু সেইটুকু সেই জায়গায় কি আমরা আছি? হ্যাঁ, কখনো কখনো একজন ধর্ষকও সেলিব্রিটি হয়, ওই অর্থে নেগেটিভ হয়, ভিলেনরাও সেলিব্রিটি হয়। সুতরাং বাংলাদেশে রাজনীতিবিদরা বেশিরভাগই হচ্ছে নেগেটিভ সেলিব্রিটি বা ভিলেন অর্থে সেলিব্রিটি। প্রকৃতপক্ষে মানুষ ভালোবাসে এরকম সেলিব্রিটি রাজনীতিবিদের সংখ্যা আসলে খুব বেশি না। ফলে ওনারা অনেক মানুষ ওনাদের অনেক লাইক কমেন্ট দেন বা অনেক পছন্দ করেন, পিছনে ঝাঁপিয়ে পড়েন। তা দেখে এটা ভাবার সুযোগ কম যে তাদের ভালোবেসে বা পছন্দ করে এটা করে। তাদের কাছে ধান্দা আছে, স্বার্থ আছে, এবং তাদের নাম ভাঙিয়ে চলতে হয়, অত তাদের থেকে 2 পয়সা পায়, এইটাও একটা কারণ। আর আমাদের চেঞ্জটা আসলে রক্ত মজ্জায় যখন নষ্ট হয়ে যায়, চেঞ্জটা সহজ নয়, কাগজে সংস্কার দিয়ে হবে না, যে কথা বারবার বলা হচ্ছে। দেখেন, এই অবস্থার মধ্যে
সাবেক আইনমন্ত্রী ফ্যাসিবাদ সরকারের আনিসুল হক, আর আমাদের সুপরিচিত দরবেশ এবং মেজর জেনারেল জিয়াউল আহসান। ওনাদের একটা মামলার ব্যাপারে একজন ডিবির অফিসার, সে নিজেকে থানার অফিসার পরিচয় দিয়ে ডিবির অফিসার হিসেবে তদন্ত করলো। এটা আবার ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সিগনেচার নেওয়ার বিষয় থাকে অনুমোদনের, আবার সেজন্য সেই পরিচয় গোপন করে থানার পুলিশ পরিচয় দিয়ে তদন্ত করে চার্জশিট থেকে নির্দোষ প্রমাণ করে চার্জশিট দিয়ে দিয়েছে। পরে ধরা পড়ার পরে এখন বলছে পুলিশের একজন এডিসি তার নির্দেশে তিনি এটা করেছেন। এই অবস্থায় এই গণহত্যার পরে পালিয়ে যাওয়ার শক্তি তাদের পক্ষ নিয়ে যদি প্রশাসনের কোনো লোক এখন এটা করার ইন্টেনশন দেখায়, তার মানে হচ্ছে এই যে ঘাপটি মেরে থাকা বুকের মধ্যে ফ্যাসিবাদ লালন করা যে আমলা, পুলিশ, বিচার বিভাগের সদস্য সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে থাকে, এমনকি শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, সবাই প্রত্যেকে ভেতরে নষ্ট হয়ে গেছে। আপনি কজনকে ভালো করবেন? সেই জন্য যদি আল্লাহ বিশেষ হেদায়েত দেয়, আর এই যে কিছু বিধি ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, নতুন করে অঙ্গীকার করছে, ওনাদেরকে নিয়ে তাহলে সংস্কারটা কিভাবে হবে? ওনারা সংস্কার করতে চাচ্ছেন কিন্তু ওনাদের মধ্যে ঘাপটি মেরে যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে সরাননি এখনো। সরাননি, এমনকি এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও সরায়নি। ডিসি নিয়োগ নিয়ে যেটা হলো, উপদেষ্টাদের নিয়ে নানান কথা উঠলো, অনেক রকমের যেই ছাত্ররা তাদের নিয়োগদাতা সেই ছাত্ররাই প্রতিবাদ করলো, তারপরও ব্যবস্থা হয়নি। ফলে এইটা আবার ঢালাওভাবে আমি সংস্কারের বিরুদ্ধে না যে এরা কিছু করবেন না, এটাও সত্য কিছু কিছু সংস্কার রাজনৈতিক শক্তিগুলা যেহেতু তাদের অনেক স্টেক হোল্ডার থাকে, তাদের মন রক্ষা করে চলতে হয়, সেজন্য পারে না। আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিই যে এই হাতির ঝিল কোনো রাজনৈতিক সরকার উদ্ধার করতে পারতো, এটা আমি বিশ্বাস করি না। 111 সরকারের ফসল এটা। এই যে ছবিসহ ভোটার তালিকা, এটা 111 সরকারের ফসল। ফলে ওই খারাপের মধ্যেও দু একটা ভালো আউটপুট আসে। তো এরা তো মানুষের সমর্থন পুষ্ট, 111 মতো না। সুতরাং এদের কাছে আমরা প্রত্যাশা রাখতে পারি, আস্থাও রাখতে পারি, কিন্তু সেই আস্থাটা ধরে রাখার মতো আচরণটা তাদের থাকতে হবে। তাদের আচরণে যখন বাড়াবাড়ি হয়, রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য হয়, কিংবা রাজনীতিবিদদের যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে 16 বছর তারা গুম খুনের শিকার হলো, নিপীড়নের শিকার হলো, ভুয়া মামলা, গায়েবী মামলার শিকার হয়ে আদালতে ঘুরলো, আমার মতো একজন পেশাজীবীও জেল খাটলো, এরকম ঘটনা ঘটলো। অথচ আজকে সবাইকেই তারা এরকম নসিহত করবে আর মনে করবে যে তারাই শুধু সংস্কার চায়, তারাই দেশকে ভালোবাসে, আর কেউ বাসে না। এই আচরণটাও আবার গ্রহণযোগ্য না। আমি চাই যে এই সরকারের প্রতি আস্থা আছে এবং তারা ভালো চিন্তা অনেক করছেন, রাজনীতিবিদরা তাদের সহযোগিতা করুক, আবার রাজনীতিবিদদের প্রতি আস্থা রেখে তাদের অপিনিয়ন নিয়ে এরা তা করুক যে নির্বাচনের জন্য জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবার জন্য আমাদের এটুক করা দরকার, আপনাদের রাজনৈতিক শক্তিগুলো সহযোগিতা করুক। এইভাবে মানে উভয় পক্ষ থেকে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেরকম আমরা দেখেছি যে চিটাগাংয়ে যখন সংখ্যালঘু সম্প্রদায়কে মাঠে নামিয়ে তার ভেতর আওয়ামী লীগ ঢুকে গিয়ে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে যে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, সেটা নস্যাৎ করে দিল এদেশের ছাত্র জনতা, মুসলিম সাধারণ যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তারা পর্যন্ত ধৈর্য ধরে, এমনকি সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে একসুরে কথা বললেন। ওই ঐক্য আমরা বাংলাদেশের বিভিন্ন মেজর যে রিফর্ম দরকার, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল এবং এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের মধ্যে ওই রকম ঐক্য দেখতে চাই। এই ঐক্যটা যেখানে যেখানে হবে সেটুক তারা করুক, আর বাকি জায়গাগুলোতে অন্তত এই রাজনৈতিক দলগুলো যেন অঙ্গীকার করে যে আমরা ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো করব, এই কথাগুলো আমরা রাখবো। যদি না রাখে তাহলে ভোটের অধিকার অথবা রাস্তায় মেনে প্রয়োগ করে যেন এদেরকে সঠিক জবাবটা দেওয়া যায়। আমাদের অতীতের অভিজ্ঞতা তো মোটেই সুখকর না। আমি মোদি ভাই অতীতের অভিজ্ঞতা নিয়ে আগেও কথা বলেছি, অতীতের অভিজ্ঞতা সুখকর নয় বলে সবই ফেলে দিতে, অতীতের কিছু সুখকর অভিজ্ঞতা আছে। আর 18 বছর ধরে নিপীড়নের মুখে থাকার পরেও এরা যদি কথা দিয়ে আবার কথা খেলাপি হয়, তাহলে আওয়ামী লীগের মতো একটা মহাশক্তিধর ফ্যাসিস্ট, হাসিনার মতো একটা এইরকম মাফিয়া রানী, তারা টিকতে পারেনি, তাদের পালিয়ে যেতে হয়েছে এবং এখন পরিণতি কি তারা দেখছে। সুতরাং অন্য কোন শক্তি বাংলাদেশে হাসিনার অর্ধেকও টিকতে পারবে না যদি মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান না জানায়। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত সাখাওয়াত। সামিরা চৌধুরী, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।